আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে হায়েস্ট কত টাকা ইনকাম করতে পারি? 20, 30, 40 হাজার মাসে? হায়েস্ট মাসে? মাসে। যদি প্রোডাক্টটা এরকম হয় যে সেই প্রোডাক্ট আপনার প্রাইসটা হচ্ছে 2,000 টাকা বা তার নিচে, যদি এরকম হয় তাহলে তার দিনে 30টা থেকে 40টা ইজিলি সেল করা পসিবল। তাহলে 30টা সেল করে তো 60,000 টাকা সেল। হ্যাঁ, 30,000 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের ভ্যালু। হ্যাঁ, তার মানে 30,000 টাকা প্রফিট। হ্যাঁ, 30,000 টাকা প্রফিট। এটাকে কালকে আবার সে নতুন করে ডেইলি এটা যেতে পারে। আমি যদি এটাও না করে, আমি একজন স্টুডেন্ট, আমি একটা পার্ট টাইম জব হিসেবে সেল করতে চাই, জি, বা একটা ইনকাম করতে চাই 10,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকা, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমরা যেটা করি, আমরা কিন্তু যখন কারো সাথে এই ধরনের কাজ করা শুরু করি, আমরা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে নামি, বা তাকে বলি যে ভাই একটা প্রোডাক্ট দিয়ে আগে শুরু করুন। 3 দিনে 50 কেজি শেষ। ওরে আল্লাহ, এত তাড়াতাড়ি? 3 দিনে। কত পিস এটা? কত এটা? এটা 1 কেজির প্যাকেট, 1 কেজির প্যাকেট। তার মানে কত কেজি ছিল এটা টোটাল? ওই যে 50টা বয়াম ছিল, 50টা বয়াম শেষ। হ্যাঁ, 3 দিনে শেষ। আচ্ছা, কম্পিটিটরকে ভয় পাওয়ার কিছু নাই। কম্পিটিটর আপনার টিচার, তার কাছ থেকে শেখেন। কম্পিটিটরের কাছ থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, অনেক কিছু শেখার আছে। এইটা করে এবার আপনি এক ধাপ আগায় যান, এটা আপনাকে হেল্প করবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই কাজটা করতে চাই না। আইডিয়া আনপ্লাগডের সেকেন্ড এপিসোড আজকে আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি সেতু দীর্ঘদিন ধরে মার্কেটিং নিয়ে কাজ করতেছে, এবং বিশেষ করে যারা ক্ষুদ্র উদ্যোক্তা ফেসবুক মার্কেটিং করে তাদেরকে নিয়ে কাজ করে। আরও অনেক কর্মযোগ্য এখন বিজম্যাপার্সের এবং বিজম্যাপার্সের সিইও। তো আমরাও দীর্ঘদিন অনেক আগে এই কোম্পানির সাথে ইনভলভ ছিলাম। তা আজকে মূলত শুনবো ফেসবুকের মাধ্যমে কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা মান্থলি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি প্রশ্ন করি যে কেউ একদম বিগিনার লেভেলে যারা, যে আমি নতুন উদ্যোক্তা হতে চাই, শুধু ফেসবুকের মাধ্যমেই ইনকাম করতে চাই, তাইলে আমি কত টাকা ইনভেস্ট করতে হবে বা কেমন ইনকাম হতে পারে, আমি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা শুনবো। যদি প্রথমে একদম স্টার্টিংয়ে আমরা ফেসবুকের মাধ্যমে কীভাবে শুরু করতে পারি সেটা যদি বলতে। ফেসবুকে যখন একজন মানুষ শুরু করতে চায়, প্রথম কথা হচ্ছে ফেসবুক দিয়ে কেন শুরু করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ফেসবুকে আছে। ফেসবুকের একটা বড় সুবিধা হচ্ছে এখানে পেইড মার্কেটিংটা খুব ভালোভাবে চালানো যায়, এবং এখানে বিভিন্ন ধরনের আমি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি, যার কারণে মানুষের কাছে পৌঁছানোটা সহজ। এটা ফেসবুকই তার প্ল্যাটফর্মের মাধ্যমে করে দিছে। এখন বাংলাদেশে যখন ফেসবুকের একটা বুমিং হলো, ফেসবুকে অনলাইন মার্কেটিংয়ের, যেটাকে আমরা কমার্স বলি, তখন আসলে যেটা হয়েছে মানুষের মধ্যে টেন্ডেন্সি যে মানুষ আপনার অনেক কপিক্যাট করা শুরু করলো। মধুময় বাদাম দিয়ে কেউ কেউ সেল করা শুরু করলো, সেটা দেখে বাকিরাও আসলো, মার্কেটটা সয়লাভ হয়ে গেল। মধু নিয়ে আসলো, কালো জিরা নিয়ে আসলো, মোরিঙ্গা নিয়ে আসলো, এরকম করে। তো এখন যখন মানুষ আরও মোর অ্যান্ড মোর এটার সাথে ইন্টারেস্টেড হচ্ছে, কয়টা জিনিস আসলে মাথায় রাখা দরকার। আমি যখন একটা ফেসবুকের জন্য মানে ফেসবুক বিজনেস শুরু করব, ফেসবুক বিজনেসটা আসলে ঘরে বসে শুরু করে দেওয়া যায়। ইনফ্যাক্ট ল্যাপটপও লাগে না, আমি মোবাইল দিয়ে শুরু করে ফেলতে পারি। মোবাইলে সবার হাতে হাতে আছে, তার মানে কি এটাতে ক্যাপিটাল তেমন লাগে না, শুরু করতে লাগে না। কিন্তু এটা রান করতে গেলে ক্যাপিটাল লাগে, এবং এটাকে আসলে যত বেশি বড় করা যায়, এক্সপানশন হতে হয়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা দোকানের চাইতে, মানে ব্রিক অ্যান্ড মর্টারের চাইতেও কিন্তু ওইখানে মেনটেনেন্সের খরচ অনেক বেশিও চলে আসতে পারে। এই জিনিসটা আসলে সবার মাথায় রাখা উচিত। প্রথমত কথা হচ্ছে যে আমরা যখন একটা ফেসবুকের কমার্স বিজনেস শুরু করব, আমার কোন কোন জায়গায় খরচ আছে সেগুলো একটু মাথায় রাখা। আমার অবশ্যই প্রোডাক্ট সোর্সিং এবং প্রোডাক্টটা কেনা একটা খরচ আছে। আমার এখানে পেইড মার্কেটিং করতে হবে, সেখানে একটা খরচ আছে। আমার এই যে আমি যে অপারেশনটা চালাবো, সেটা আমি নিজে চালাই অথবা মানুষকে দিয়ে চালাই, সেখানে আমার একটা খরচ আছে। আমার প্যাকেজিং, আমার হচ্ছে এগুলোকে স্টোরেজ করা, এরকম রিলেভেন্ট আরও মিসেলিনিয়াস বেশ কিছু খরচ আছে। তো যখন আমি যে কোনো কিছু দিয়ে শুরু করি, আমাকে কিছু একটা হিসাব করতে হবে। আমরা যখনই এইসব ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে বসি, তাদের কিন্তু আসলে ব্র্যান্ডিংটা ইস্যু না, তারা কিন্তু দারাজ না, তাদের কিন্তু পেছনে কোনো দে আর নট ব্যাকড বাই বিগ ফান্ডিং যে তারা খরচ করে গেল। সো তাদের হচ্ছে 500 টাকা যদি তারা ইনভেস্ট করে মার্কেটিংয়ে, তাহলে সেখান থেকে তার কিন্তু 5,000 টাকা রিটার্ন আসতে হবে, নাহলে কিন্তু অন্য খরচ দিয়ে পোষাতে পারবে না। তো তখন আমরা একটা ক্যালকুলেশন করি যে ধরি আমার এটা একটা প্রোডাক্ট, এটা আমার মেকিং খরচ হচ্ছে 500 টাকা। এখন এইটা যখন আমি সেল করতে যাব, আমাকে তো অ্যাড রান করতে হবে। এইটা অ্যাড রান করলে বর্তমানে আসলে কেমন কি কস্টিং যায়,
এইটা একটু হিসাবে রাখতে হয়। যেহেতু আমরা মার্কেটিং করি, আমাদের একটা ধারণা আছে যে একটা সলিড অর্ডার আসতে যেটা থেকে বিক্রিটা হলো সেটা করতে কত ডলার কস্টিং যেতে পারে। ধরলাম যে সেখানে $1 খরচ, তাহলে $1 সমপরিমাণ কত বর্তমান বাজার মূল্যে, সেটা ধরলাম যে 120 টাকা থেকে 140 টাকা, ভ্যারি করতে পারে, ধরলাম 140 টাকা। তাহলে 500 টাকার সাথে আমার 140 টাকা অ্যাড করব। তারপর আমার আদার্স চার্জ আছে, এটার প্যাকেজিং খরচ আছে, আমার স্টোরেজের কিছু খরচ থাকতে পারে, দেন এটার সাথে আমার যুক্ত করতে হবে আমি আসলে কি পরিমাণ প্রফিট এটার সাথে রাখতে চাই। এইভাবে করে কিন্তু আসলে তাকে একটা হিসাব করতে হবে যে তার পার ইউনিটে তার আসলে কেমন কি দাঁড়াচ্ছে। তখন এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমাকে শুরু করতে হবে যে আচ্ছা আমি ছোট করে শুরু করতে গেলে আমি কতগুলো ইউনিট দিয়ে শুরু করতে পারি। ধরলাম যে আমি 100 ইউনিট দিয়েই শুরু করব, তাহলে 100 ইউনিটের সাথে রিলেভেন্ট ওই বাজেটগুলো কিন্তু তখন চলে আসে। তাহলে 500 টাকার একটা প্রোডাক্ট নিয়ে এসে যদি মার্কেটে নামে, সে যদি শুরু করে ছোট করে যে আমি আগে 100টা ইউনিট দিয়ে শুরু করব, তাহলে এই 100টা ইউনিট সেল হওয়ার জন্য আমার প্রতি ইউনিটে যদি ধরলাম $1 অথবা $1.50 লাগে, তাহলে আমার অ্যাডের খরচটা ওইখান থেকে বেড়ে আসলো একটা হিসাবে। তাহলে ওটার সাথে আমি যোগ করি বা গুণ করি, তার সাথে আমার প্যাকেজিং কস্ট। এইভাবে আসলে একটা মানুষ বের করতে পারে তার নামার জন্য কি পরিমাণ টাকা আসলে পকেটে ক্যাপিটাল থাকা দরকার। আচ্ছা, এটা তো আমি যদি মনে করি আমি নিজস্ব একটা প্রোডাক্ট আমি লঞ্চ করতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে এটা আমি ধরেন মধুর কথা তুমি একটু বললা, বা কমন জিনিস নিয়ে, কিন্তু আমি যদি এটাও না করে আমি একজন স্টুডেন্ট, আমি একটা পার্ট টাইম জব হিসেবে সেল করতে চাই, জি, বা একটা ইনকাম করতে চাই 10,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকা, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে, ফর এক্সাম্পল এখন মানে ফেসবুকে কসমেটিক্স অনেক জনপ্রিয় ফর এক্সাম্পল, বা বিদেশি অনেক টয়স জনপ্রিয়, তারপর হচ্ছে ডাইপার আইটেম বা বাচ্চাদের যে আইটেমগুলো এগুলো জনপ্রিয়। আমি যদি ট্রেডিশনাল এগুলো মার্কেট থেকে নিয়ে এসে সোর্সিং করে যদি করতে চাই, সেক্ষেত্রে কি আমার আহামরি কোনো ইনভেস্টমেন্ট আসলে দরকার আছে? সোর্সিং করে করার ক্ষেত্রে আসলে আহামরি ইনভেস্টমেন্ট দরকার নাই। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেসবুকে যদি বিজনেস শুরু করে আমার আগে টেস্ট করতে হবে। সো টেস্ট করার জন্য অনেক বড় করে আসলে নামা উচিত না, ছোট করে নামা দরকার, অল্প কিছু প্রোডাক্ট নিয়ে, অথবা একজনের সাথে কথা থাকলো যে ভাই আমার যদি অর্ডার আসে আমি আপনার কাছ থেকে নিব, ওকে, এরকম করে শুরু করতে পারি। যেমন আমার ছিল বইয়ের বিজনেস শুরুর দিকে, তার মানে কি আমি বই স্টোর করে রাখতাম? না, আমি বইয়ের ছবি দিয়ে দিতাম, সেটা দিয়ে অ্যাড রান করতাম, অর্ডার আসলে আমি হয়তো অর্ডারের টাকাটা নিয়ে তারপর হচ্ছে সোর্সের থেকে, প্রকাশকের কাছ থেকে বা যার কাছ থেকে বই নিয়ে আমি প্যাকিং করে দিয়ে দিতাম। তার মানে আমার কোনো এখানে স্টোরেজের ব্যাপার ছিল না। এই জিনিসটা কিন্তু আরও অনেক প্রোডাক্টের ক্ষেত্রে রেপ্লিকেট করা যায়। ধরলাম আপনি নিজে একজন উদ্যোক্তা এবং আপনি প্রডিউস করেন, আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট প্রডিউস করেন, আপনার সাথে একজন আসলো হয়তো স্টুডেন্টই যে একটা করতে, যে আমি মার্কেটিংটা বুঝি, আমি নিজে পেজ টেস্ট সেট আপ করে আপনার যে ছবিগুলো আছে সেগুলো দিয়ে মার্কেটিংটা করব, এবং যখন অর্ডার আসবে আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওখানে করবো, কিন্তু আমি স্টক করতে পারবো না বা আপনাকে আমি ক্যাশে কিছু দিতে পারবো না, ওকে, বাট সে তার মার্কেটিং সহ আদার খরচ সে নিজে নিচ্ছে। তাহলে এইটা যদি একটা ভেন্ডরের সাথে একজন মানে সোর্স বা যে প্রডিউস করছে তার যদি একটা রিলেশন তৈরি করা যায়, তাহলে যেটা হবে একজন স্টুডেন্ট সে কিন্তু অল্প উদ্যোগে শুরু করতে পারছে। এবং এইটা কিন্তু একটা মানে বিজনেস মডেল হতে পারে, যেখানে হচ্ছে যে একজন প্রডিউসার সে তো তার তো মূল মানে ফোকাসটা থাকবে প্রোডাকশনের দিকে, প্রোডাক্টের কোয়ালিটির দিকে, তার R&D থাকবে ওই দিকে। তার তো আসলে এখন একটা পুরো হতে পারে তার নিজস্ব একটা সেলস ফোর্স থাকতে পারে, কিন্তু যারা সে যদি বিগ অ্যামাউন্টে প্রোডাকশনে যেতে চায় এবং সে যদি চায় আমার একটা সেলস ফোর্স মার্কেটে থাকুক, এটা কিন্তু একটা মডেল হতে পারে যে হ্যাঁ আমি কাউকে এনে শেখালাম যে কিভাবে আসলে অনলাইন পেজ মেনটেন করে সেখানে সেলটা করতে হয়। আমরা এরকম কয়েকটা বিজনেস দেখেছি যারা করে, তারা কি করে একটা ব্যাচকে হায়ার করে স্টুডেন্ট, তাদেরকে বলে যে দেখো তুমি একটা পেজ যদি মেনটেন করে আমি প্রোডাকশন দিব, আমি সে টি শার্টের বিজনেস করে আর প্যান্টের জেন্টস আইটেম নিয়ে, তো বলে যে আমার প্রোডাকশন আমার সব কিছু আছে, কিন্তু আমি চাই মার্কেটে একটা সেলস ফোর্স থাকবে। পেজের নামটা বা কী হবে সেটা আপনার চয়েস, আপনি ঠিক করবেন, কিন্তু প্রোডাক্ট শুধুমাত্র আমারটা সেল হবে। কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে কি করবেন আমি বুঝাই দিব, দেখাই দিব। আমি 10 জনের একটা ব্যাচকে এনে এখানে এডুকেটেড করে ছেড়ে দিব, তারা তারপর তাদের মতো করে কাজ করবে, অর্ডারটা আসলে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি একটা প্রাইস সেট করে দিব, এই প্রাইসে আমার কাছ থেকে নিবে আর ওই প্রাইসে সেল করবে, এইরকম। এইটা তার জন্য একটা বিজনেস মডেল ছিল, ইকোসিস্টেম। সেইভাবে করে একটা সেলস ফোর্স তৈরি করেছিল যে তার এই প্রোডাক্ট সেল করার জন্য 150টা পেজ ছিল, অথচ কোনটা কিন্তু তার নিজের কোম্পানির থেকে করে না। সে এরকম স্টুডেন্টদেরকে নিয়ে এসে তাদেরকে কিভাবে একটা পেজ দিয়ে সে প্রমোশন করে একটা কিছু করতে পারে সেটা শিখিয়েছে। তারা ইন্টারেস্টেড ছিল যে হ্যাঁ আমরা কিছু করতে, আমরা প্রোডাকশনে যাবো না, সোর্স করে করতে চাই। এখন আপনার কাছ থেকে বুঝতে পারেন যে আপনার প্রোডাক্টের ভালো ডিমান্ড আছে মার্কেটে,
এবং আপনার এখানে ভালো একটা মার্জিন আছে, আমি প্রফিট করতে পারি, ঠিক আছে, এটা নিয়ে আমি পেজ খুলে এটা দিয়ে আমি কাজ করব এরকম। না আমিও যদি আমি এক্সাম্পল দিই, অনেককে দেখেছি যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, সে হয়তো একটা জব করতেছে বা কোনো কিছু করতেছে, যে দু একটা প্রোডাক্ট আমরা এখান থেকে নিয়ে তারা পোস্ট করে, কিন্তু আসলে পোস্ট করার সময় দেখতেছে সে 20 বা 25টা প্রোডাক্ট সে পোস্ট করতেছে, তার কাছে কিন্তু প্রোডাক্ট নেই। প্রোডাক্ট হয়তো আমাদের কাছে আছে বা অন্য কোনো কোম্পানিতে আছে বা স্টক বাজারেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তখন যখন অর্ডার হচ্ছে তখন ওইখান থেকে কালেক্ট করে নিয়ে দিচ্ছে, তখন তার হচ্ছে 15% বা 20% বা 25% তার একটা প্রফিট থাকে। এখন যখন সে একা কাজ করে, একা পোস্ট দিচ্ছে, একা সোর্সিং করতেছে, একা ডেলিভারি করতেছে, তখন ডেলি যদি সে 2টা 3টা 5টা যদি অর্ডার পাই, কথা আমি ধরেন 1000 2000 3000 আমি অর্ডার পেলাম, তাহলে মাসে আমি যদি 2000 করে যদি হিসাব করি 60,000 টাকা আমার অর্ডার। 60,000 টাকা অর্ডার দেওয়ার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশের যে কোনো মানুষেরই আছে, কারণ 3-4টা প্যাকেজিং যে কেউ করতে পারে, সোর্সিংও করতে পারে। তো সেক্ষেত্রে মডেলটা আমি অনেককে দেখেছি আর কি, যেটা ক্ষুদ্র উদ্যোক্তারা অনেকেই করে থাকে, যে সোর্সিংটা রিয়েলি একদম লাইভ করবে। আজকে আমি সোর্সিং করলাম, সেল করার সময় আমি ওই যেগুলো স্টকে থাকে, মার্কেটে আছে, এগুলো দেখেই আমি স্টক মানে ভিজিবল করলাম। এবং সেলটা যখন 1 লাখের নিচে বা 1 লাখ 2 লাখ এই পর্যন্ত হয়, সে নিজে একাই মার্কেটার, একাই সেল করতেছে, একাই সোর্সিং করতেছে, একাই প্যাকেজিং করতেছে, তখন সে প্রফিটে থাকে, কারণ সে একা সবকিছু করতে পারতেছে। আমার 20% প্রফিট 20% থেকে যাচ্ছে, হয়তো আমি যাতায়াত কস্ট বা এরকম কিছু একটা কস্ট আছে। যখনই বড় হইতে চায় তখন দেখা যাচ্ছে অনেক ধরনের কস্টিং, একটু আগে তুমি যেটা বললা যে আমাকে একটা বুস্টিং করতে হবে বা ডিজাইনগুলো একটু সুন্দর করতে হবে, এটা সেটা, বা প্রোডাক্ট বাড়াইতে হবে, তখন এই জিনিসগুলো চলে আসে। আমি তোমাকে একটা জিনিস প্রশ্ন করব, তুমি আমার যখন অনেক আগে চারদিকের সাথে কাজ করছো, তখন আমি যেটা জানি তুমি অনেক পেজকে সাপোর্টগুলো দিছো, এর মধ্যে একদম 2-1টা ঘটনা বলো যে যারা সাকসেসফুলি মানে একদম শুধু ফেসবুক ভিত্তিক ব্যবসা করে ভালো কিছু করছে। আচ্ছা, তাহলে ওইটা থেকে আমরা যদি কোনো লার্নিং পাই। অবশ্যই এখানে একটা বিষয় মাথা রাখার ব্যাপার হচ্ছে কি, যে আমার বিজনেস করতে গেলে তার একটা ভিশন থাকা লাগবে। শুরুতে বিজনেসটা টেস্ট হিসেবে শুরু করা যায়, যেটা অনেকেই করে, যে হ্যাঁ করে দেখি, পেজটা ওপেন করলাম, আমার কোনো প্রোডাক্ট না, সোর্সিং করে করব, দেখি কেমন চলে। তারপর যখন সে দেখলো যে তার একটা ভালো পরিমাণে সেল আসছে, যেটা দিয়ে তার একটা ভালো প্রফিট থাকে, তখন আসলে তার প্রথমেই সেভিংস মোডে যাওয়া উচিত, যে এইটাকে আমি সেভ করে রাখি, কারণ আমার তো সোর্সিং না, তার মানে কি আমার খুব বেশি এখানে ক্যাপিটাল খাটাইতে হয় না। আচ্ছা, আমি হয়তো বিভিন্ন গ্রুপে পোস্ট দিই, সেখান থেকে আমার সেলটা আসে, তার মানে এখানে আমার খরচ নাই। আমি হয়তো দেখা যাচ্ছে যে কিছু পেইড অ্যাড রান করি, সেটার মাধ্যমে আসে, সেখানে আমার কিছু খরচ আছে, এইরকম কিছু, কিন্তু খুব বেশি অপারেশন খরচ নাই, কারণ আমি একাই সব কিছু আমার নিজের মানে গতর খাটা পরিশ্রমে যা যা করা। এখন এখান থেকে যখন সে বড় হতে যাবে, বা আমরা যেটা করি, আমরা কিন্তু যখন কারো সাথে এই ধরনের কাজ করা শুরু করি, আমরা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে নামি, বা তাকে বলি যে ভাই একটা প্রোডাক্ট দিয়ে আগে শুরু করুন। আপনার দিনে ক্যাপাসিটি হচ্ছে আপনি 30টা প্যাকেজিং করতে পারেন, আপনার 30টা অর্ডার নেওয়ারই, আপনার তো 30টা প্রোডাক্টের একটা করে অর্ডারের দরকার নাই, আপনার একটা প্রোডাক্টেরও যদি 30টা অর্ডার আসে, ঠিক আছে, মোর দেন এনাফ, ওকে, আমার জন্য এনাফ, তাহলে একটা দিয়ে শুরু করি। এই একটা দিয়ে যখন শুরু করলাম, একটা কিন্তু ক্লায়েন্ট বেস তৈরি হয়। তাকে এখানে আরেকটু কাজ করতে হয়, যে এখানে এই ক্লায়েন্ট বেসটাকে নার্চার করাটা একটা বিষয়। সে যদি তাদেরকে নিয়ে কোনো গ্রুপ খুলতে পারে, অথবা এই যে ক্লায়েন্ট বেসটা হচ্ছে, তাদের তো একটা নিড আছে। পেজটা কিন্তু শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু এখন মোর হচ্ছে জানতে চায়, বুঝতে চায়, মানুষ এডুকেটেড হতে চায়, মানুষের কিন্তু এই মেন্টালিটি আছে। সো আমি যখন পেজে শুধুমাত্র সেল না করে তার প্রবলেম রিলেটেড সেগুলো সলিউশন নিয়ে আর একটু ভ্যালু দিব, আমি এগুলো নিয়ে কথা বলবো, তখন কিন্তু মানুষ এই রিলেটেড আরও তার মধ্যে কোয়েরি তৈরি হয় এবং সে এঙ্গেজ থাকে। তখন আস্তে আস্তে নতুন নতুন প্রোডাক্ট এখানে ইন্ট্রোডিউস করা যায়। তো যারা শুরু করতে চায় তাদের জন্য মানে আমরা যেটা অবজার্ভ করেছি, একটা মানে বিজনেসটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে একটা পাথ হচ্ছে যে খুব ছোট করে শুরু করা, এবং একটা অথবা 2টা প্রোডাক্ট দিয়ে শুরু করা, বা একটা নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে শুরু করা। আমি স্কিন কেয়ারেই থাকতে পারি, আমি শুধুমাত্র আমার ফেসিয়াল রিলেটেড থাকতে পারি, আমি শুধুমাত্র, অথবা আমি শুধু হেয়ার অয়েল রিলেটেড থাকতে পারি। আমার দরকার নেই যে সেখানে আমার সোপ বার, আমার সানস্ক্রিন, অনেক কিছু নিয়ে। সো আমরা যখন একটা নির্দিষ্ট জায়গায় থাকবো, তার জন্য তার ক্যাপাসিটিতে ওইটাকে মানে ম্যাক্সিমাইজ করাটা ইজি হবে। দেন এখানে যখন সে এটারে বড় করতে যাবে, তখন তো ম্যান পাওয়ার সাপোর্টটা দরকার হবে। এইখানে যেই জায়গায় কাজ, একটা হচ্ছে যে আপনার ধরেন
এটা এক একজনের উপর ভিত্তি করে ডিপেন্ড করে। কেউ কেউ হয়তো কাস্টমার হ্যান্ডেলিংয়ে ভালো, তাই তো তখন সে হয়তো ম্যান পাওয়ারটা দিল যে ভাই আমার তো প্যাকেজিংয়ের জায়গায় আসলে মানুষ লাগবে, আমার কাস্টমারকে ডিলিংটা স্টিল আমি আমার কাছে রাখবো, কারণ আমার চাইতে ভালো কেউ বোঝে না, এটা আমি এখন আমার কাছে রাখতে চাই। কেউ কেউ হয়তো সোর্সিং প্যাকেজিং এগুলোতে ভালো, কাস্টমার ডিলিংয়ের জায়গাটায় তার ওইদিকে সময় দেওয়ার নাই, বললো যে এখানে তাহলে আমি একজনকে রেখে দিই, তাহলে এটা আসলে বিভিন্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। আমি যেটা শুনতে চাই একটা, যে বিসমেপার্সে তো অনেক ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, এর মধ্যে একা শুরু করছে বা খুব ক্ষুদ্র থেকে শুরু করছে, একটু ভালো কিছু করতেছে, এরকম কোনো জার্নি আছে কিনা? অবশ্যই আছে, একটা বেশ কয়েকটা আছে। একটা যদি উদাহরণ দিতে। হ্যাঁ, একটা হচ্ছে আমি যদি বলি মামা আচার। আচ্ছা, মামা আচার তার আচার দিয়ে শুরু করেছিল, সে আচারের বিজনেসে আছে, রসুনের আচার দিয়ে শুরু করেছিল, এবং আমরা তাকে বললাম যে আপনি অনেক ধরনের আচার বানাতে পারেন, আপনি আপনার আনসত্ব দিয়ে বানাতে পারেন, জলপাইয়ের বানাতে পারেন। আমরা তার বাসায় গিয়েছিলাম, সে নানা রকমের আচার দিয়ে আমাদেরকে মানে সার্ভ করেছিল, এবং বুফে, আচারের বুফের মতো অবস্থা, এবং অসাম একটা চাইতে আরেকটা বেটার। কিন্তু আমরা সব কিছু করে বুঝলাম যে আসলে রসুনের আচারটা দিয়ে শুরু করাটা উচিত। দ্যাটস ব্যাক ইন 2022 এর কথা আমরা বলছি। তো এই যে যখনই হলো যে আচ্ছা ঠিক আছে রসুনের আচারটা দিয়ে শুরু করি, কারণ এইটার দেখলাম যে কয়েকটার দিকে ভ্যালু আছে। একটা হচ্ছে হেলথ ভ্যালু আছে, স্বাদের দিক থেকে আছে, আবার এটা এমন একটা জিনিস যে মোটামুটি সব কিছুর সাথে খাওয়া যায়, মাংসের সাথে দেওয়া যায়। তো এইভাবে আমরা রসুনের আচার দিয়ে শুরু করলাম। তো এটা দিয়ে শুরু করার পরে সে ওইটাতে ফোকাস ছিল, আমরা তার কন্টেন্ট সহ এটা দিয়ে কীভাবে অর্ডারটা আনবে, এবং যেখানে ছিল যে আমাদের যে সাপোর্টটা থাকে যে আমরা কাস্টমার কেয়ারের সাপোর্টটা দিয়ে দিই, সো অর্ডারটাকে একদম কনফার্ম করে দেওয়া। তো তার কাছ থাকতো যে ফাইনালি অর্ডার আসছে, নাম ঠিকানা ফোন নাম্বার তার কাছে চলে গেছে, সে জাস্ট প্যাকিং করে ডেলিভারি দিয়ে দেওয়া। এইটা করে হচ্ছে আস্তে আস্তে আগানো। এখন তারপরে যেটা হলো যে 7 থেকে 8 মাস এটা এভাবে চলার পরে তার কিন্তু বিজনেসটা আস্তে আস্তে বাড়ছে। দেন আমরা আসলাম যে আচ্ছা এইবার আমরা দেখতে পারি যে আসলে আপনার ক্যাপাসিটির জায়গায় কোথায় কোথায় করা দরকার। তখন বসা হলো যে আচ্ছা ফ্যামিলিগতভাবে এটা করা হচ্ছিল, তার ফ্যামিলি মেম্বার হেল্প করছিল। এখন আমরা বসলাম যে আচ্ছা এটার যদি আমরা এক্সপানশনে যাই তাহলে কী লাগতে পারে, তার রসুনটাকে প্রসেসিং করার জন্য একটা মেশিন দরকার। দেন ওটা নিয়ে আচ্ছা ওই মেশিন কোথায় কি পাওয়া যায়, আচ্ছা এখানে কাজ করার জন্য তাহলে প্রতিদিন তার 1 বস্তা রসুন প্রসেসিং করতে হয়, তার জন্য ম্যান পাওয়ার লাগতে পারে। তাহলে সেইভাবে করে আমরা এর সাথে কথা বলে একটা সেট আপ করলাম যে প্রতিদিনকে 2 বা 3 জন মহিলা তার রসুনগুলো ছিলে দেওয়ার কাজ করছে, মেশিনে এটাই হচ্ছে, দেন এটা রান্না হচ্ছে। রান্নাটা আবার উনি ওনার হাতেই রাখে, কারণ এটা উনি সবচেয়ে ভালো বোঝে। ওই যে যার জন্য যেটাই যে এটা আমার স্পেশালিটি, এটা হচ্ছে আমার মেন জায়গা, আমি রান্নার হাতে অন্য কাউকে উনি টাচ করতে দেয় না, অন্য কেউ করলেও উনি সাথে থাকে রান্নার জায়গাটায়, কারণ ওনার ফর্মুলাটা ওনার কাছে আছে, সিক্রেট ফর্মুলা। দেন এইভাবে করে হচ্ছে যখন এইভাবে ম্যান পাওয়ারকে উনি আনলো, যে ওনার ম্যান পাওয়ারটার দরকার হচ্ছে রসুনটাকে আগে প্রসেসিং করার ক্ষেত্রে, পরবর্তীতে প্যাকেজিংয়ের দিকে, মাঝখানে রান্নার জায়গাটায় উনি এনাফ। ওই 2 জায়গায় ব্যাকসাইড দিয়ে তখন হচ্ছে আমরা আবার বিজনেসটাকে এক্সপানশনে গেলাম। যদি বলি যখন ওনার সেল করা শুরু করলাম আমরা, মানে প্রথম মাসে ওনার তখন 50 কেজি স্টকে ছিল, 3 দিনে 50 কেজি শেষ। ওরে আল্লাহ, এত তাড়াতাড়ি! 3 দিনে। কত পিস এটা? কত এটা? 1 কেজির প্যাকেট। 1 কেজির প্যাকেট। তার মানে কত কেজি ছিল এটা টোটাল? ওই যে 50টা বয়াম ছিল, 50টা বয়াম শেষ। হ্যাঁ, 3 দিনে শেষ। আচ্ছা, উনি বলে যে ভাই আমার স্টক আউট হয়ে গেছে, আমাকে তাহলে একটু stock, অফ রাখেন, আমি তাহলে আবার বানাই। আচ্ছা, আচ্ছা। উনি তখন একটা আইডিয়া পাইলো যে তাহলে ডেইলি আমার কি পরিমাণ লাগতে পারে। এইটাকে আমরা তারপর বাড়াইতে কি করলাম, আমরা তখন ডেইলি এটাকে 30 কেজির উপরে নিয়ে গেলাম। মানে 30 কেজি হ্যাঁ বিক্রি হচ্ছে রসুনের আচার। এইটা তারপর এখন এটা মাঝে মাঝে সিজনের উপর ভিত্তি করে এটা কম বেশির উপরে থাকে। তো এটা যখন চলছে তারপর আমরা আসলাম যে এইবার তাহলে এটাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি নেক্সট লেভেলের কিছু আচার টাচার, সেখানে কিছু কম্বো হইতে পারে আচারের। এই যে এইভাবে করে তখন হচ্ছে কি এখন কি অবস্থা তাদের? এখন তারা হচ্ছে রসুনের বিজনেসটাই করছে, মানে রসুনের আচারটাই তার ফোকাসের জায়গা। সে মৌসুমি কিছু কিছু আচার রাখে, রসুন জিনিসটা হচ্ছে তার সবসময় পাওয়া যায়। এখন সেল কেমন তাদের? এখন তাদের সেল আছে, এখনো তাদের সেলটা যদি বলি যে মোটামুটি ডেইলি 50 কেজি প্লাস তার রসুনের সেল আছে। এছাড়া আর কিছু সেল আছে। আর ওই যে আরেকটা জিনিস বললাম যে বিজনেসটা যখন গ্রো হচ্ছে তার কিন্তু কিছু কমিউনিটি তৈরি করতে হবে। তার এই যে আমরা করে দিয়েছিলাম, আমরা সোফার এখন পর্যন্ত তার মোর দেন আমরা 10,000 প্লাস অর্ডার এনে দিছি। ওয়াও! তাইলে এই যে এতগুলো নাম্বার। এবং আরেকটা জিনিস বলি, এইটা যে তার করে দিতাম আমরা, তার একটা সেল আসতো হচ্ছে পেইড মার্কেটিং এ, যেটা আমরা করে দিতাম, কন্টেন্ট ভিডিও দেখায় রসুনের আচার কেন দরকার, এটা আপনি খেতে পারেন এইসব বলে। যারা অর্ডার করছে নিছে, আমরা তো জানি যে 1 বছরের মানে 1 কেজি বয়ামটা শেষ হতে কয়দিন লাগতে পারে। যখন আমরা কল করে অর্ডারটা কনফার্ম করে আমাদের কল সেন্টার থেকে, আমরা তো এগুলো শুনে রাখি যে কার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, ওইখান থেকে আমরা টিক মার্ক দিই বা একটা আমাদের এক্সেল শিটে এন্ট্রি থাকে যে এর আচারটা অত দিনে শেষ হয়ে যাবে। দেখা যায় যে 1.5 মাসের মাথায় আমরা তাদেরকে আবার কল দেই
এবং এইটা কি হয় আবার আমরা রিসেল করি শুধু ফোন কলের মাধ্যমে। আমাদের 2 জন আছে কাস্টমার কেয়ারে, যারা শুধু ফোন কল করে, যারা অলরেডি অর্ডার করেছে তাদেরকে রসুনের আচারটা সেল করে আবার। আচ্ছা, প্রথম যে 1 সপ্তাহে 50টা ইউনিট, 50 কেজি শেষ হয়ে গেল 3 দিনে, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? মানে এত দ্রুত কিভাবে সম্ভব? এইটা বিষয়টা হচ্ছে কি, ধরেন তখন 2022 সালের কথা যখন বলি, তখন কিন্তু আসলে মার্কেটে অত কম্পিটিটর ছিল না, মানে এই আচারের মার্কেটে তখন এত কম্পিটিটর ছিল না। এখন কিন্তু যত দিন যাবে সব কিছুর কম্পিটিটর বাড়তে থাকবে। সো শুরুর দিকে একটা কিছু নিয়ে ভালো ফলাফল পাওয়া যেতে পারে, কিন্তু যে ওইটাই স্টিক থাকা যাবে না। যে রসুনের আচার নিয়ে যদি সে এখনও পড়ে থাকতো তাহলে কিন্তু আসলে সে স্ট্রাগলে পড়তো। যেহেতু ভ্যারিয়েশন নিয়ে আসছে, তাই যার কারণে যেটা হচ্ছে যে সে কিন্তু মার্কেটে অন্যান্য জিনিসগুলো দিয়ে সে আস্তে আস্তে তার বিজনেসটাকে এক্সপানশনে যাচ্ছে, হুইচ মিনস একটা দিয়ে সব কখনো মানে স্ট্যাটিক থাকা যাবে না, আমাকে নতুন নতুন এখানে ভ্যালু, নতুন নতুন ভেরিয়েশন এখানে আনতে হবে। আরেকটা হচ্ছে কমিউনিটি মানে ম্যানেজ করা। এই যে যেসব নাম্বারগুলো আসছে সেগুলো দিয়ে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, যেখানে মাঝে মাঝে পোস্ট যেত যে সামনে আসতেছে গরুর মাংসের আচার, বা সামনে আস্তে আস্তে জলপাইয়ের মৌসুম আসতেছে, এবার জলপাইয়ের আচার। ওই যে এই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখন এখানে যখন পোস্ট দেয়, এখানে যখন আমার 100 জন আছে, 150 জন আছে ওই গ্রুপটাতে, এখান থেকে এমনিতে অটোমেটিক কিছু সেল জেনারেট হয় কিন্তু। তো এই যে এইটাই যে আমি কিন্তু সারা জীবন অ্যাড রান করে করে এটার বেশি দূর বড় করতে পারবো না। আমার যে ক্লায়েন্ট বেস হচ্ছে তাকে কিন্তু নানাভাবে নার্চার করে তাদেরকে আমি ধরে রাখতে পারবো, এবং তখন কিন্তু কি হবে, আমার ওইটা পেছনে পয়সা খরচ করতে হবে না। আমার একটা রসুনের আচার সেল করতে সেখানে আমার $1.5 যেতে পারে খরচ। যে আমার রসুনের আচারটা নিল, যখন আমি ফোন করে কনফার্ম করছি, স্যার বা ম্যাডাম আমাদের কাছে আবার এই আচারও আছে, হাফ কেজি দিয়ে দিব সাথে, কেউ রাজি হয়েছে, হ্যাঁ পাঠাই দেন। ওটা কিন্তু সেল হতে আমার পয়সা লাগলো না, আমার 2 টাকা শুধু ফোন কলে খরচ হলো। যে আমার রসুনের আচারটা নিয়েছে, আমি 1.5 মাস পরে যখন তাকে কল দিলাম বা 1 মাস পরে তার রসুনের আচারটা শেষ হয়েছে, ওই আচারের স্যাটিসফ্যাকশন লেভেল 98%-এর উপরে। আচ্ছা, 100 জনের 2 জন হয়তো একটু কমপ্লেন করতে পারে যে হয়তো একটু তেলটা বেশি লাগছে, বা মশলাটা একটু এরকম লাগছে, বা একটু হয়তো লবণটা একটু এরকম, এইটা ছাড়া, বা হয়তো একটু বেশি স্পাইসি লাগছে, এটা ছাড়া কিন্তু খুব বেশি ওরকম ফিডব্যাক ছিল না। তাহলে এই যে স্যাটিসফ্যাকশন লেভেল, তাদেরকে যখন আমরা কল করি যে আপনি তো এরকম আচার নিয়েছিলেন, সামনে আচার লাগবে কিনা, আমাদের কাছে এই আচার আছে, রসুনের আচারটাও নিতে পারেন। আচ্ছা এটা আছে, জলপাইয়ের আচারটা আছে, জি আছে, ঠিক আছে দেন তো, রসুনের আচারটা তো ভালো লাগছে, আশা রাখি জলপাইয়ের আচারটাও ভালো লাগবে। এই যে আমি তাদেরকে দিয়ে যে পরবর্তীতে ফোন কল করে করছে, আমার তো এখানে $1 খরচ হচ্ছে না, আমার সর্বোচ্চ এখানে 5 টাকা খরচ হচ্ছে মোবাইল বা আমার ফোন কলে। আচ্ছা, ফোন কলে তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমাদের পরিচিত অনেক কোম্পানি যখন ফোন করে অনেকে কিন্তু বিরক্ত হয়। হ্যাঁ, তো ফোন কল বেটার নাকি টেক্সট বেটার, কোন মার্কেটিংটা ভালো? ওকে, এইটা ঠিক যে ফোন কল করলে অনেকে বিরক্ত হবে, এবং সেইখানে একটা বিষয় বোঝার আছে যে আসলে তার সাথে আমি কথা বলার মতো সে ওই মোডে আছে কিনা, বা এটা বোঝা। সেখানে কিছু স্ক্রিপ্ট আসলে রেডি করাটা জরুরি। মামা আচার থেকে ফোন করেছি, আপনি এরকম একবার আচার নিয়েছিলেন, আমি কি 2 মিনিট কথা বলতে পারি, একটু ফিডব্যাক জানার ছিল। আমরা এইভাবে শুরু করি, প্রথমেই সেলের কথা বলা হয় না যে আচারটা তো পেয়েছেন, খেয়েছেন, কেমন লাগছে। এমন হয় যে কেউ আচার নিয়েছে, তার 2 সপ্তাহের মাথায় আমরা ফোন দিই যে আমরা আসলে ফিডব্যাক নেওয়ার জন্য কল করেছি, 2 মিনিট কথা বলা যাবে কিনা। যদি বলে ব্যস্ত আছি, ওকে কোনো অসুবিধা নেই, আমাদের দরকার নেই এখানে সেল করা সব জায়গায়। যে বলে আচ্ছা কেমন লেগেছে, আচ্ছা ওইটা একটু ছিল, জি জি আপনি রসুন আচারটা এইভাবে খেন আর এটা এইভাবে প্রিজার্ভ করেন। আচারের একটা জিনিস মাথায় রাখবেন যে কখনো ভেজা চামচ দিয়ে আচার তুলবেন না, শুকনো চামচ দিয়ে আচার তুললে আপনি এটা 3 মাস রেখেও খেতে পারবেন, 6 মাস রেখেও খেতে পারবেন। ভেজা চামচ দিলে আচারের স্বাদটা পরিবর্তন হতে থাকে, নষ্ট হয়। এই যে কিছু জিনিস যখন বলছি, তার কাছে তো এখনো সেল করছি না, তারপর যে বলে আমাদের কাছে কিন্তু এই আচার আছে, ওইটা ভালো লাগলে এটাও কিন্তু নিতে পারেন, আচ্ছা আচ্ছা হাফ কেজি দেন তো, এই যে এইভাবে সেলটা শুরু হয়। আচ্ছা, আর একটা কমন জিনিস হচ্ছে আমরা যখন মার্কেটে যাওয়ার চিন্তা করি, ধরুন আমি একদম স্টুডেন্ট বা যদি বলি উমেন এন্টারপ্রেনার, ম্যাক্সিমামে আমরা যখন চিন্তা করি যে আমি একটা প্রোডাক্ট সেল করবো, আমার অনেক বন্ধু বান্ধব আছে, বা আমার ফ্রেন্ড সার্কেল আছে, বা আবার ইউনিভার্সিটির বন্ধু বান্ধব একটা গ্রুপ আছে, আবার দেখা যায় আমার কলিগরা আছে, বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন গ্রুপ আমরা চিন্তা করি যে আমি যেটা সেল করি তাহলে ওরা সবাই মিলে কিনবে। যেমন আমার এক পরিচিত ভদ্রলোক ফোন দিচ্ছে যে আমি আইএনজিওতে আছি, আমার তো প্রায় 15 বছরের ক্যারিয়ার, আমি 3-4টা অর্গানাইজেশনে কাজ করছি, আমি ওই পার্টিকুলার প্রোডাক্টটা সবাই ইউজ করে, তাহলে আমি একটা আনলে এটা আমি ইজিলি অ্যাক্সেস পাবো। তো এইভাবে অনেকে শুরু করতে চায়, এটা কি আসলেই মানে কাজ করে, ভালো কাজ করে? এখন কথা হচ্ছে যখন আমি এটা দিয়ে সেল করছি তখন কোনটার ফেস ভ্যালুতে সেল হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেতে প্রোডাক্টটা বানাচ্ছে, ওর কাছ থেকে নেই, সেই ফেস ভ্যালু যদি হয় তাহলে এখানে একটা বড় ব্লান্ডার হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে প্রোডাক্টের গুণাগুণ দেখে
অনেকে কিনছে না। প্রোডাক্টের গুণাগুণটা তখন ভ্যালিডেশন হচ্ছে আপনার ফেস ভ্যালু দিয়ে। ও আমি সারোয়ার ভাইকে চিনি, সারোয়ার ভাই তো ভালো মানুষ, সে তো সব কিছুতেই খুব অথেন্টিসিটি মেনটেন করে, তাহলে তার প্রোডাক্টটাও নিশ্চয়ই ভালো। আচ্ছা, এখন পপুলেশন কত দূর? পপুলেশন তো বেশি না। আপনার ওই পরিচিত সার্কেল কত? 150, 300, 500, তাই তো? আচ্ছা, ভালো কথা। এই 500 মানুষ নিবে, তারপরে 500 দিয়ে তো আর পুরো সেলটা হবে না। তাদের থেকে আপনি আরও বড় যে একজন করে রেফার করে আরও 500 বিজনেস হলো। বাট এইটা আসলে সাস্টেনেবল হয় না। এটা আপনাকে একটা গুড স্টার্ট দিতে হেল্প করতে পারে, কিন্তু এটা আসলে অনেকে যেটা করে যে মৌসুমি বিজনেসটা শুরু করে, মৌসুমি আম, ইলিশের সময়, এখন যেমন হুডি বিজনেস চলতেছে, এইগুলো কিন্তু মৌসুমি বিজনেস করা যায় পরিচিত সার্কেলের মধ্যে। করে দিলাম এই সিজনের মধ্যে শেষ, আমি একটা টাকা নিয়ে গেলাম। কিন্তু যখন এটা সাস্টেনেবল যাবে তখন আসলে শুধু পরিচিত সার্কেল দিয়ে হয় না। অবশ্যই এটা আমার একটা কাস্টমার গ্রুপ, কিন্তু সে আসলে আমার ফেস ভ্যালু দিয়ে কিনছে, ওইটার না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, আমি ফর এক্সাম্পল আমি খুবই ক্ষুদ্র উদ্যোক্তা, আমার বাজেট হচ্ছে 1 লাখ। জি। আমি নিজে আছি, আমি 1 লাখ টাকা দিয়ে প্রোডাক্টও কিনবো, সার্ভিসও দিব, জি, প্রোডাক্ট সাপ্লাই দিব, সব কিছু করবো। এখানের মধ্যে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে কোন প্রোডাক্ট নিয়ে, কি প্রোডাক্ট নিয়ে আমি শুরু করতে পারি। সেকেন্ড হচ্ছে 1 লাখ টাকা বিনিয়োগ করে আমি যদি 3 মাস পরে হিসাব করি, মান্থলি কেমন রেভিনিউ পেতে পারি, মিনিমাম এবং ম্যাক্সিমাম। এইটা আমি একটু শুরু থেকে বলি। কেউ যদি প্রথম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সে কমার্স বিজনেসে আছে, 1 লাখ টাকার পুরাটা নিয়ে কখনোই নামা উচিত হবে না। আচ্ছা, তাকে টেস্টে যেতে হবে। এবং টেস্টটা কীভাবে? আমার সোর্স জানা আছে, আমি সেই প্রোডাক্ট 2-3টে এনে এটা নিয়ে সুন্দরভাবে এটা দিয়ে স্ট্যাটিক হোক কন্টেন্ট কিছু রেডি করে আমার ফেসবুকে পোস্ট করে এটা দিয়ে অ্যাড রান করে দেবো যে আসলে ডিমান্ডটা কেমন। সো আমার প্রথম দিকে আমার খরচটা যাবে হচ্ছে অ্যাড রান করাতে। আমি যেটা দিয়ে আসলে বুঝতে চাই যে আমি ভাত টিপ দিয়ে যে হাড়ির ভাত, আমার এই হাড়ির ভাতটা ঠিক আছে কিনা, এটাকে বোঝাটা জরুরি। সো আমি যদি 1 লাখ টাকা নিয়ে ধাম করেই নামি, পরে যেটা হতে পারে যে আমার বিজনেস ভালো চলতে পারে, আবার খারাপও চলতে পারে। যদি খারাপ চলে তাহলে আসলে ক্যাপিটালটা ওখানে আটকা পড়ে যাবে। এটা হচ্ছে একটা বড় জায়গা, ক্যাপিটালটা আটকা পড়ে যাওয়া। সো টেস্টে আসলে নামাটা জরুরি, টেস্ট করে দেখা। আমি যখন দেখবো যে এখানে একটা ভালো ডিমান্ড আছে, তখন আমি স্টকে যেতে পারি বা প্রোডাক্ট এনে, এবং তখন আমি একটু বড় করে চিন্তা ভাবনা করতে পারি যে আমি প্রথম দিকে ডেইলি $3 বা $5 দিয়ে অ্যাড রান করলাম, দেখলাম যে এখান থেকে কেমন কি আমার আসে ফিডব্যাক। তারপর যদি মনে হয় যে এটা বাড়তেছে, তখন হচ্ছে ওই পেইড মার্কেটিংটা আর একটু বাড়ানো দরকার হলে, যদি মনে হয় যে হ্যাঁ আমি যদি একটু স্টক করি তাহলে আমি আর একটু কম দামে পেতে পারি সোর্সে চেতে, ডেলি কিনা চেতে, তখন একটু স্টকে যাওয়া। কারণ ওই যে তখন তার একটা হিসাব হয়ে যায় যে আমার কি দিনে 50 কেজি সেল হয় নাকি 5 কেজি সেল হয়, কথার কথা আর কি। তখন আসলে এইভাবে করে একজন কমার্স ব্যবসায়ীর আসলে স্টেপ বাই স্টেপ আগানো উচিত, ছোট ছোট করে আগানো উচিত, এবং এখানে একটু ধৈর্য ধরাটা জরুরি। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, হাইলাইট তো হয় হঠাৎ করে অনেক কিছু হয়ে যায় ওগুলোই, যার কারণে সবার মধ্যে একটা টেম্পটেশন কাজ করে, তাড়াতাড়ি বড়লোক হতে হবে বা তাড়াতাড়ি ইনকাম করতে হবে। ওই ভাই তো আইফোন কিনে ফেলছে, সে তো এখন হচ্ছে যে এইটা চালায়, টয়োটা সিএচআরটা চালায়। ব্যাক স্টোরি আছে, যে স্টোরিটা হচ্ছে অনেক কষ্টের, এটা তো অনেক কিছুই আছে, আমরা অধিকাংশ কিন্তু সেগুলো জানি না। আমরা শুধু এটাই জানি যে আমার তো অমুকে হচ্ছে কেক বানায় বিজনেস শুরু করছে, ভালো হয়ে গেছে, এখন তো তার 2টা দোকান আছে। গল্পগুলো কিন্তু এইভাবে শুরু হয়। কোভিডের সময় কিছু করতে পারতেছিল না, কেক বানানো শুরু করছে ঘরে বসে, এখন তার 2টা দোকান আছে। ওইটাই দেখতেছে, দোকানটা দেখতেছে। তো ভেতরের গল্প শোনেন, তার কেক কেন চলে। আমিও ভাবছি যে কেক নিয়ে নামবো, আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাইরের কেক তো অস্বাস্থ্যকর পরিবেশে বানায়, আমি তো অনেক ভালো করে বানাই। হ্যাঁ, কমন যেটা, আমারটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, আমারটা একটু ব্যতিক্রম। আসলে কি মানুষ এই ব্যতিক্রমটা চায়? আমি আসলে কি অত ভালো জানি যে আসলে আপনি যেটা বলছেন সেভাবে আপনি পরিষ্কার হইতে বানাইছেন কিনা, নাকি এটা হইতে পারে যে আমি আসলে আমার যে এইটা আছে, ঘরের বাচ্চাটা আছে, ও চাই হচ্ছে একটা ডোরেমন শেপের কেক, ঠিক আছে, কারণ ওর ডোরেমনটা পছন্দ। এখন আমি তো টেস্টি ট্রিটে গেলে ডোরেমন কেক পাবো না, আর তাকে যদি অর্ডার করতে বলি 1 কেজির একটা ডোরেমন কেক, সে আমার ধরাই দিবে হচ্ছে 2,500 টাকার একটা বিল। কিন্তু এই ডোরেমন কেকটা যদি আরেকজন বানাইতে পারে, যে কাস্টমাইজ কেক বানাই দেয়,
যে কিনা ওই রকম চার্জ করবে না, তাহলে আমি হয়তো তার কাছ থেকে নিব। আমার কাছে আপনি আমাকে কাজী ফার্মের ডিম দিয়ে বানাই দিচ্ছেন নাকি আপনার গলির মোড়ের ডিম দিয়ে বানাই দিচ্ছেন, ওটা ফ্যাক্ট না। এই জিনিসগুলো একটু রিসার্চ করা বা বোঝাটা জরুরি। না, কাস্টমাইজ বিজনেসের কথা যেটা আসলা, হ্যাঁ, কাস্টমাইজ প্রোডাক্ট মানে যেটা প্রিন্ট অন ডিমান্ড অথবা হচ্ছে একদমই কাস্টমাইজ যে প্রোডাক্ট, সেটা একটা বিশাল মার্কেট কিন্তু সারা পৃথিবীতে আছে সবসময়। আমি ইউএসএ তো দেখছি অনেক কোম্পানি দাঁড়াচ্ছে এটার উপরেই। ফর এক্সাম্পল অনেকগুলো দিবস আছে, দিবসকে টার্গেট করে তারা কাপলদেরকে টার্গেট করে অনেক সময়, অথবা দেখা যাচ্ছে আজকে প্যারেন্টস, এক সপ্তাহ পরে প্যারেন্টস যে এই উপলক্ষে সবাইকে ক্যাম্পেইন চালাচ্ছে, তুমি প্যারেন্টসকে এই করো। সেকেন্ড স্টেপে তাদেরকে প্রোডাক্ট ইনজেক্ট করতেছে এবং সেটা কাস্টমাইজ করে একটা বিশাল টিম কাজ করে। এবং এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি সাউথ কোরিয়াতে দেখছি যে বিভিন্ন দিবসকে টার্গেট করে একটা ক্যাম্পেইন করে। বাংলাদেশে এই কালচারটা এখনো গড়ে ওঠে নাই, কিন্তু ইয়াং কিছু স্টুডেন্টরা এগুলো করতেছে। রিসেন্টলি আমি একটা ঘটনা বলি, একটা কাপল না, ঠিক একটা ছেলে একটা মেয়ে, দুই ইউনিভার্সিটি পড়ে, তারা একটা পেজ রান করে এবং আমি অবাক হয়েছি, মোর দেন 50 অর্ডার পার ডে এবং কাস্টমাইজ প্রোডাক্ট। তারা কার্ড তৈরি করে দেয়, কারো ম্যারেজ ডে থাকলে ওইটা তৈরি করে দিচ্ছে। তো এটা একটা ইউনিক কনসেপ্ট, যদি এটা গ্রো করাটা খুবই টাফ, মানে একটা স্কেল, মানে একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। কিন্তু মানে কাস্টমাইজ তুমি কত করবা, আমাকে তো মেশিনারিজে যেতে হবে মানে বড় করতে হইলে আর কি। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে ছিল। আমি লাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রবাসীরা মানে যারা বিদেশে থাকে তারা অনেকেই কিন্তু বাংলাদেশে এখন ব্যাক করতেছে। অনেকে বয়সের কারণে করে, অনেকে না আমি দেশে ফেরত যায়, বিভিন্ন কারণে করে। এবং যেহেতু বিদেশে ই কমার্স খুবই খুবই ফেমাস, সেখানে তারা বাই করে, তারা মনে করে যে বাংলাদেশ তো কিছুই নেই এখনো, আমি কি একটা দারাজ করে ফেলি না। এটা কিন্তু অনেকেই চিন্তা করে। আমি কোরিয়াতে এই জিনিসটা অনেক দেখছি যে অনেকে চিন্তা করে, আমরা একটা কোরিয়াতে যেমন কুপ্পাং খুবই খুবই ফেমাস, $24 বিলিয়ন বিজনেস একটা ই কমার্স। তো তারা বাংলাদেশে আসলে আসলেই তাদের কিভাবে শুরু করা উচিত আগে থেকে, মানে যদি ই কমার্স আসতে চায়? বাংলাদেশি ই কমার্সের অন্যান্য দেশের সাথে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অথেন্টিসিটি এবং হচ্ছে সেখানে নির্ভরযোগ্যতার ব্যাপারটা। বাংলাদেশের মানুষ আসলে সহজে ট্রাস্ট করতে চায় না, যার কারণে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা। অন্যান্য দেশে কি হয়, ওখানে তো আপনারা করেছেন পারচেস, আপনারা জাস্ট কার্ট থেকে পারচেস করে ফেলেন, তার মানে সে সবার আগে টাকাটা পায়, তারপর হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি দেয়। আমাদের দেশে কিন্তু ব্যাপারটা টানা একদম উল্টো। আমার যদি 30টা অর্ডার আসে, এই 30টা অর্ডার থেকে অ্যাটলিস্ট 5টা অর্ডার হয়তো ব্যাক আসবে, হয়তো কোনো কারণে হচ্ছে যে তাকে ফোন কল করে পাওয়া যায় না, বা তার মধ্যে সে মাইন্ড চেঞ্জ করে ফেলছে। এইগুলো এই জিনিসগুলো অনেক টাফ, এই জিনিসগুলো বোঝাটা। বাংলাদেশের মানুষের সাইকোলজিটা ডিফারেন্ট। দেখা যায় কি, ফেসবুকের একটা জিনিস, যে আমি হয়তো একটা বিজ্ঞাপন দেখলাম, ধরেন মনে করেন যে রসুনের আচারেরই, অথবা মনে করেন যে কাস্টমাইজ বা এনিথিং, আমি বললাম যে একই জাতীয় প্রোডাক্টের, আমি ধরেন এই কাপের একটা বিজ্ঞাপন দেখলাম, এই কাপের বিজ্ঞাপন দেখলে এই কাপটা আমার ভালো লাগলো, এই ডিজাইনটা আমার ভালো লাগছে, আমি এটা অর্ডার করলাম। এটা হচ্ছে ধরেন আপনার 600 টাকা এই কাপটার দাম। এখন কি হয়, যখন কম্পিটিটর বাড়ে, ফেসবুকের অ্যালগোরিদমে কি হয়, আপনি যেহেতু এরকম একটা ওইখান থেকে ওই পেজটা ঘুরে আসছেন, ও পেইড অ্যাড রান করতেছিল, একই জাতীয় প্রোডাক্ট নিয়ে অন্য কেউ যদি কাজ করতে থাকে, সেইটার অ্যাডও তাকে দেখানো শুরু করে। এখন সে যখন দেখে, আরে 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 এই একই প্রোডাক্ট তো ওই পেজে ওই করতেছে, ওর একটাও তো আমার কাছে আসছে, ওখানে তো 50 টাকা কম, দিয়ে তাহলে ওইখানে অর্ডার করে দেয়, আমার পকেট থেকে তো টাকা যায় নাই, ও যদি কল দেয় আমি না করে দিব। এই যে এই ধরনের টেন্ডেন্সি যখন বাংলাদেশের মানুষের থাকে, তখন কিন্তু কি হয় যে রিটার্ন যে ব্যাপারটা তখন কিন্তু বাড়তে থাকে। ফেক অর্ডারের একটা ইস্যু আছে, ওই একই কারণেই সে তো আর পে করতেছে না, যে কারো নাম্বার দিয়ে ছেড়ে দেয়। এবং এই ফেক অর্ডারের মধ্যে অনেক কিছু কিছু প্রোডাক্ট আছে, তার ফেক অর্ডার আসতে বাধ্য। এর মধ্যে কিছু অ্যাডাল্ট জাতীয় প্রোডাক্ট থাকে, ইচ্ছা করে আপনার ফোন নাম্বার দিয়ে আমি ছেড়ে দিলাম, আপনার বাসায় চলে যাবে, কেমন মজায় আমি একটা ফান নিলাম, এরকম ব্যাপার। সো বাংলাদেশের মানুষের সাইকোলজিটা বোঝাটা জরুরি। বাংলাদেশের মানুষ হচ্ছে তার প্রোডাক্টের ব্যাপারে খুব বেশি খুঁতখুঁতে থাকে, এই কারণে যে সে আসলে সহসা ভরসা করতে চায় না যে আমি আসলে ওই প্রোডাক্টটা পাবো না। রিয়েলি তো এই ধরনের ঘটনা ঘটছেও, এবং এখনো ঘটছে। কিছু ক্ষেত্রে কাস্টমাররা হয়তো এই কাজগুলো করতেছে, আমার মাইন্ড চেঞ্জ করতেছি বা অন্য জায়গায় কম পাইছি, এটা করতেছে, কিন্তু একটা সময় তো ফেক প্রোডাক্ট প্রচুর পাইছে, এটাও একটা আসলে মানে। তবে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ওইটার দিকে হয়তো নাই, কিন্তু এই যে প্রাইসের একটা যে ব্যাপার, এটা এখন মানে রিসেন্ট টাইমে এটা কাজ করে, বা আমরা গত বছরটাতেও দেখেছি যে অর্ডার তো ব্যাক আসার কথা না, প্রোডাক্ট ভালো। ফাইনাল একটা প্রশ্ন, 1 লাখ টাকার প্রসঙ্গে আবার আসি। জি, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে হাইয়েস্ট কত টাকা ইনকাম করতে পারি? 20, 30, 40 হাজার?
মাসে হাইয়েস্ট মাসে মাসে। যদি প্রোডাক্টটা এরকম হয় যে সেই প্রোডাক্ট আপনার প্রাইসটা হচ্ছে 2,000 টাকা বা তার নিচে, মানে মানুষ সাধারণত এই ধরনের প্রোডাক্ট ইজিলি অনলাইনে কিনে ফেলে অ্যাড দেখে, এবং হচ্ছে সেই প্রোডাক্টটার কম্পিটিটর মার্কেটে কম, এবং ঠিক এই মুহূর্তে ওইটার ডিমান্ডটা ভালো, সেটা যদি হয়, সেখানে যদি আমি ধরি যে সে 50,000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করছে, ওকে, ধরলাম 50,000 টাকার সে প্রোডাক্ট দিয়ে শুরু করছে, প্রোডাক্টের প্রাইস অ্যাকচুয়াল প্রাইস ধরলাম যে 1,000 টাকা, সে 2,000 টাকায় সেল করে এরকম একটা, তাহলে 50,000 টাকায় সে পাচ্ছে হচ্ছে 50টা প্রোডাক্ট, 50টা প্রোডাক্ট। যদি এরকম হয় তাহলে তার দিনে 30টা থেকে 40টা ইজিলি সেল করা পসিবল। ওই যে বললো যদি মার্কেটে কম্পিটিটর না থাকে, তার প্রোডাক্ট প্রাইস যদি 2,000 টাকা বা তার নিচে থাকে, তাহলে 30টা সেল করতে 60,000 টাকা সেল। হ্যাঁ, 30,000 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের ভ্যালু। হ্যাঁ, তার মানে 30,000 টাকা প্রফিট। হ্যাঁ, 30,000 টাকা প্রফিট। এটাকে কালকে আবার সে নতুন করে ডেইলি এটা যেতে পারে। কিন্তু ওই যে এখন বিষয়টা হচ্ছে যে আমি এখানে কন্টেন্টটা কিভাবে বানাচ্ছি এটা একটা হাইয়েস্টের কথা বলছি। যদি আমি ফর এক্সাম্পল একদম নতুন যারা মান্থলি যদি আমি এটা হিসাব করি যে মান্থলি আমি 30টা ইউনিট সেল করলাম, তাহলে তো আমার অলমোস্ট 60,000 টাকা থেকে আমি যদি 30,000 টাকা প্রোডাক্টের দাম হয়, আরো 10,000 টাকা যদি অন্যান্য কস্ট হিসাব করি, তাহলে 20,000 টাকা প্রফিট থাকতেছে। হ্যাঁ, নট ব্যাড। স্টুডেন্ট বা যারা নতুন, আমার কাছে মনে হচ্ছে নট ব্যাড। আমি যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু আসলে মানে ভেরি অপটিমাম কেসে, এক্স্যাক্টলি আমি ওইটাই যে, এবং নট লাইকলি এটা যে হবে ব্যাপারটা, এটা হচ্ছে ভেরি অপটিমাম কেসে। মোস্ট লাইকলি হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেখানে অ্যাটলিস্ট 5 থেকে আরো 7 জন আছে যারা অ্যাড রান করে। আপনারা যারা দেখতেছেন, একটা ছোট কথা বলবো, আপনারা ফেসবুক অ্যাড লাইব্রেরি নামে একটা জায়গা আছে, আপনি যে প্রোডাক্ট নিয়ে নামতে চান ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে ওই প্রোডাক্টটার নাম লিখবেন, এই মুহূর্তে কারা কারা অ্যাড চালাচ্ছে, কোন কোন পেজের অ্যাড চালাচ্ছে, ওইটা আপনারা দেখতে পাবেন। ওইখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন কয়জনে অ্যাড রান করতেছে, ওই অ্যাডের মধ্যে ওরা কি কি বলতেছে, কি কি ধরনের অফার ওরা দিচ্ছে, কন্টেন্টটা কিভাবে বানায়, কারণ এটা ভেরি জরুরি। এগুলো থেকে আপনি একটা ধারণা করতে পারেন। আপনি যদি দেখেন যে 5 থেকে 7টা পেজ থেকে অ্যাড চলতেছে, তাহলে বুঝতে হবে আপনি ভালো একটা কম্পিটিশনের মধ্যে আছেন। অ্যাড লাইব্রেরিটা আসলে সুপার একটা অ্যানালাইসিসের ইভেন নট অনলি দ্যাট, আমরা যেহেতু এই কমার্সে আছি, আমরা যেটা করি যে একটা ফর এক্সাম্পল কেরাটিন শ্যাম্পু যখন লিখতেছি, সেলার আছে 200, 400, 500 বাংলাদেশে, সেখানে কোন প্রোডাক্টটা মোর কম্পিটিটিভ বা বেশি সেল করতেছে এটা আমরা দেখি। আবার কোন ধরনের ক্যাপশন তারা লিখতেছে এটাও কিন্তু আমরা দেখি। এই অ্যানালাইসিস যখন করে, যদি কেউ করে, ছোটরা যারা উদ্যোক্তা, আমার কাছে অনেকটা ভালো রেজাল্ট আসে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস বলবো যে এই মার্কেটে নামার আগে না একটু এটা রিসার্চটা জরুরি। আমরা রিসার্চ মানেই মনে করি কি সোর্সিংটা ভালো থেকে করতে পারলাম, ওইটা রিসার্চের একটা পার্ট, কিন্তু আসল পার্ট না। যারা আপনার কম্পিটিটর, যারা একই প্রোডাক্ট নিয়ে সেল করতেছে, আপনি একটা করে তাদের প্রোডাক্ট অর্ডার করেন, আপনি দেখেন যে আপনাকে যখন ফোন করে কল করে অর্ডারটা কনফার্ম করে, তারা তখন কি কি কথা বলে। এখান থেকে একজন অথবা 2জন পেয়ে যাবেন যারা ভালো প্লেয়ার, তাদের কাছ থেকে আপনি বুঝতে পারবেন যে কাস্টমার কেয়ারটা তারা কিভাবে দেয়, কোন কুরিয়ারে তারা প্রোডাক্টটা পাঠায় সেটা দেখেন, তারা কি প্যাকেজিংয়ে পাঠায় সেটা দেখেন, আপনি ওইখান থেকে আন্দাজ করতে পারবেন। আপনি যখন দেখতেছেন যে ও 10 টাকা বেশি রাখে, ও 20 টাকা কম রাখে, ও একটা মিডিয়াম পর্যায়ে আছে, তার মধ্যে কিছু হলেও ফারাক আছে, হয় সেটা প্যাকেজিংয়ের ফারাক, না হলে তার কাস্টমার সাপোর্টের ফারাক, অথবা সে যে কুরিয়ারে পাঠাচ্ছে সেগুলোর ফারাক। এই জিনিসগুলো দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেন যে আপনি যখন দেখছেন, এখান থেকে কিন্তু তার একটা বিষয় বুঝতে পারবেন কার প্রোডাক্ট ততক্ষণে এসে পৌঁছায়, প্যাকেজিং কার ভালো ছিল বা এই ছিল, কোনটার প্যাকেজ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, এইগুলো একটু দেখাটা জরুরি। আপনারা একটু যে প্রোডাক্ট নিয়ে নামবেন, তারা অন্যান্য কোন কোন পেজ এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের থেকে একটু অর্ডার করেন। কম্পিটিটরকে ভয় পাওয়ার কিছু নেই, কম্পিটিটর আপনার টিচার, তার কাছ থেকে শেখেন। কম্পিটিটরের কাছ থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, অনেক কিছু শেখার আছে। এইটা করে এবার আপনি এক ধাপ আগায় যান, এটা আপনাকে হেল্প করবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই কাজটা করতে চাই না, কম্পিটিটর দেখলে ভয় পাওয়ার কিছু নাই, কম্পিটিটর ইজ গুড থিং। তার মানে হচ্ছে কি মার্কেটে এটা নিয়ে মানুষের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, আর এইরকম একটা প্রোডাক্ট আসছে, হ্যাঁ মাঝে মাঝে আমার কাজটা আগে করে দিল, হ্যাঁ আমার কাজটা আগে করে দিল, এখন আমি কি বেস্ট দিলে সেই হচ্ছে মানুষ এখন তাহলে এটা লুফে নেবে, এটা আমাকে বের করে আনতে হবে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, ইট ওয়াজ সিরিয়াসলি মানে অনেক ভালো একটা মানে আলোচনা ছিল। বিশেষ করে আমাদেরকে অনেকেই কোয়েশ্চেনগুলো করে, এরকম বাংলাদেশে আসলে এটা তো মাত্র নবযাত্রা, আমি বলবো বাংলাদেশে এখন ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে মাত্র, হিউজ একটা বুম করবে, $1 বিলিয়ন প্রত্যেকটা, একটা ইন্ডাস্ট্রি এখনো $1 বিলিয়ন বিলো, মানে যদি আমি 10-12টা ইন্ডাস্ট্রি বাদ দিই,
তাহলে একটা হিউজ গ্রো করার সুযোগ আছে। ভবিষ্যতে আরও আলোচনা হবে তোমার সাথে এইসব বিষয়ে। তবে আমি সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। জি। তো আজকে এভাবে শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ।